ধুর বাবা, বৃষ্টি আসলে সময় পেল না। এখন যে কোথায় গিয়ে আশ্রয় নিব? ওই তো, ওই তো ছাতা নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। যাই যাই, ওই ছেলেটা ছাতার নিচে চলে যায়। বলতে না বলতেই কাকুলি কালুর ছাতার নিচে চলে যায়। আর হঠাৎ কাকুলিকে দেখে কালু অবাক হয়ে যায় আর বলে, এ কি কাণ্ড! বলা নেই কওয়া নেই, হুট করে আমার ছাতার নিচে চলে এলে। কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। ইয়ে মানে, হ্যাঁ আমি হলাম কাকুলি। এই বনে সবাই আমাকে সুন্দরী কাকুলি নামেই চেনে। আর এক জায়গায় যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো, তাই তোমার ছাতার নিচে চলে এলাম। মা আমাকে যে মেয়েটাকে দেখতে পাঠিয়েছিল, সেই মেয়ের থেকে এই মেয়েটা অনেক সুন্দরী। বিয়ে করতে হলে আমি এই মেয়েকেই বিয়ে করব। যাক বাবা, এতক্ষণে বৃষ্টিটা থামলো। এই ছেলে, এই ছাতাটা দিয়ে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শোনো, তোমাকে দেখে আমার বুকের ভেতর বিয়ের ঘন্টা বেজে উঠেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই, সুন্দরী কাকুলি। ও মা গো, তাই নাকি? কিন্তু আমাকে বিয়ে করতে হলে আমার একটা শর্ত মানতে হবে। আমি তোমার সব শর্ত মেনে নিব, শুধু একবার বলো কি তোমার শর্ত। আমি সেই ছেলেকে বিয়ে করব যে ছেলের মা বাবা কেউ থাকবে না। কারণ মা বাবা থাকলে আমার সবকিছুর ভাগ দিতে হবে, যা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার তো বাবা নেই, শুধুমাত্র বৃদ্ধা মা আছে। মাকে না হয় দূর জঙ্গলে রেখে আসবো, তবুও এই সুন্দরী কাকুলিকে বিয়ে করব আমি। কি হলো কি, শর্ত শুনে চুপ করে গেলে যে? যত সব, আমি অযথা দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছি। যাই যাই, আমি আমার কাজে চলে যাই। আমি তোমার শর্ত মেনে নিয়েছি কাকুলি, কারণ আমার যে মা বাবা কেউ নেই। তাহলে আমরা কালকে ঠিক এই জায়গায় বিয়ে করব, কেমন? আচ্ছা ঠিক আছে, তবে বিয়ের জন্য একটা স্বর্ণের গহনা নিয়ে আসতে ভুলে যেও না কিন্তু। কাকলি ও কালু দুজনে দুদিকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই কালু বাড়িতে চলে যায়। আর বাড়িতে ছিল তার অসুস্থ বৃদ্ধা মা। কে রে, কালু, এলি নাকি? হ্যাঁ মা, আমি। তা তোকে যে মেয়ে দেখতে পাঠিয়েছিলাম, মেয়েকে পছন্দ হয়েছে তো নাকি? হ্যাঁ মা, মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। এই জন্য আমি তোমাকে এক্ষুনি বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, আর তাড়াতাড়ি করে তোমাকে সুস্থ করে তুলবো। হ্যাঁ রে বাবা, আমাকে যে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে, কারণ নতুন বৌমাকে নিয়ে আসতে হবে তো নাকি? এরপর কালু কামিনীকে নিয়ে দূরের এক গভীর জঙ্গলে চলে যায়। আর সেখানে গিয়ে কালু বলতে থাকে, তুমি এখানে একটু অপেক্ষা করো মা, আমি এই যাব আর এই আসবো। আমাকে একা রেখে কোথায় যাচ্ছিস রে বাবা? এই গভীর জঙ্গলে যে কোনো সময় হিংস্র প্রাণী চলে আসতে পারে। যেখানেই যাস না কেন, তাড়াতাড়ি ফিরে আসিস, কেমন? এরপর কালু সেখান থেকে চলে যায়। এদিকে দিন গড়িয়ে রাত হতে থাকে, তবুও কালু তার মায়ের কাছে ফিরে আসে না। আর এদিকে কালুর মা অনেক ভয় পেয়ে যায় আর অনেক জোরে জোরে কাঁদতে থাকে। কালু, তুই কোথায় চলে গেলি রে বাবা? আমার যে খুব ভয় লাগছে। বাবা রে, এখন আমি কোথায় যাব? হায় হায় রে। কামিনী বুড়ি যখন কাঁদছিল, তখন সেখানে একটা বাঘ চলে আসছিল। আর বাঘের পিঠে এক ঈগল ছানা বসেছিল। এদিকে বাঘকে দেখে কামিনী বুড়ি অনেক ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, বাঘ এসেছে, বাঘ বাঘ এসেছে। এবার বুঝি বাঘ আমাকে খেয়েই ফেলবে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ভাইবেন না ঠাম্মি, এই বাঘ তোমার কোনো ক্ষতি করবেন না, কেননা ও আমার খুব ভালো বন্ধু। ও মা, তাই নাকি? তা তুই এত ছোট একটা ছানা হয়ে হিংস্র বাঘের সাথে বন্ধুত্ব করলি কিভাবে বলতো? ছোট বাঘ না ঠাম্মি, এই বনে সব হিংস্র প্রাণীরা আমার খুব ভালো বন্ধু। একদিন আমি আমার মা বাবার সাথে এই জঙ্গলের ভিতর দিয়ে শহরে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। আর সাথে সাথে আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। আর সেই অ্যাক্সিডেন্টে আমার মা বাবা দুজনেই মারা যায়। আর আমি মা বাবা, মা
বাবা, মা বাবা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এভাবে আমাকে কাঁদতে দেখে আমার এই বাঘ বন্ধু সেখানে আসে আর বলে, আরে ঈগল ছানার মা বাবা দুজনেই তো মরে গেছে, এখন এই ছানাটা কার কাছে থাকবে? আর কে বা একে বড় করে তুলবে? আমি বরং একে আমাদের পশুদের গুহায় নিয়ে যাই আর সবার সাথে এর পরিচয় করিয়ে দেই। এবার বাঘ বন্ধু আমাকে নিয়ে একটা গুহার ভিতরে চলে যায়, আর সেখানে গিয়ে আমি অনেক হিংস্র প্রাণীদের দেখতে পাই। এ কি বাঘ, এই গোল ছানাকে তুই কোথা থেকে নিয়ে এলি? এত ছোট ছানাকে আমরা খেতেও তো পারবো না। হ্যাঁ হ্যাঁ, এই ছোট ছানার মাংস খেতে মোটেও ভালো লাগবে না। চুপ করো তোমরা, এই ছানার মা বাবা কেউ নেই, তাই আজকে থেকে আমরা ওর দেখাশোনা করব, আর ঈগল ছানা আমাদের মাঝে থেকেই বড় হবে। এরপর থেকে এরাই আমার আপনজন। কিন্তু ঠাম্মি, তুমি এই গভীর জঙ্গলে একা একা কেন এসেছো? আমি একা আসিনি রে নাতনি, আমি আমার কালুর সাথে বড় ডাক্তারের কাছে যাচ্ছিলাম, কিন্তু আমার ছেলেটা আমাকে এই জঙ্গলের ভিতরে রেখে কোথায় যে চলে গেল আর ফিরে এলো না। আমার মনে হয় তোমার ছেলে তোমাকে মিথ্যে বলে এই গভীর জঙ্গলে ফেলে গেছে। হ্যাঁ বঞ্চু, আমারও তাই মনে হয়। তবে ঠাম্মি, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাতটা তুমি আমাদের গুহাতেই থাকবে, আর কাল সকালে না হয় বাড়িতে ফিরে যেও, কেমন? এরপর কামিনী বুড়ি ইকরিদের সাথে গুহায় থাকতে চলে যায়, আর এভাবেই দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন সকালে কালু তার মায়ের স্বর্ণের গহনা নিয়ে সেই বটগাছের নিচে চলে যায়। এ কি কালু, তুমি স্বর্ণের গহনা নিয়ে এসেছো? ও মা, কি সুন্দর স্বর্ণের গহনা! দেখি দেখি, আমার হাতে গহনাটা দাও দেখি। আচ্ছা কালু, এটা খাঁটি সোনা তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে খাঁটি সোনা, তুমি চাইলেই পরীক্ষা করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই টুনির কাছে যাই, ও ভালো স্বর্ণ চিনতে পারে। তুমি বরং এখানে অপেক্ষা করো, আমি এই যাব আর এই আসবো। কাকুলি স্বর্ণের গহনা নিয়ে চলে যায়, আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, কিন্তু কাকুলি আর ফিরে আসে না। এদিকে কালু কাকুলির জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। এ কি, কাকুলি এখনো আসছে না কেন? তবে কি, না না, ও আমি এসব কি ভাবছি? কাকুলি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে না। না না, কাকুলি, কাকুলি, তুমি কোথায় চলে গেলে? কাকুলি! কালু যখন কাঁদছিল, ঠিক তখনই তার পাশ দিয়ে টুনি যাচ্ছিল, আর টুনি কালুকে কাঁদতে দেখে তার কাছে আসে। কে তুমি? তোমাকে তো এই বনে কখনো দেখিনি, আর তুমি এভাবে কাঁদছো কেন? এরপর কালু টুনিকে সব কথা খুলে বলে। হায় হায় রে, এই কাকুলি দিদিকে বন থেকে তাড়িয়ে দেওয়ার পরেও সে এমন অন্যায় কাজ করা ছেড়ে দিল না। এসব তুমি কি বলছো? কাকুলি কি অন্যায় করেছে? বলো, ও আমাকে সবটা বলো। তাহলে শোনো, কাকুলি দিদি বিয়ে করার নাম করে এই বনের অনেক ছেলে পাখিকে ঠকিয়েছিল, আর তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছিল। আর আমাদের বনের ছেলেরা যখন জানতে পেরেছিল যে কাকুলি সবার সাথে অন্যায়ভাবে টাকা নিচ্ছে, তখনই তারা বনপ্রধানকে বিচার দেয়, আর বনপ্রধান কাকুলি দিদিকে বন থেকে তাড়িয়ে দেয়। না, এ হতে পারে না। একটা বিশ্বাসঘাতকের জন্য আমি আমার মাকে জঙ্গলে রেখে এসেছি। অন্যায় করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি। মা, মা! কালু কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে তার মাকে দেখতে পায়। মা, আমার মা! তুমি এখানে কিভাবে এলে মা? তোমাকে হিংস্র পশুরা খেয়ে ফেলেনি? তখন কামিনী বুড়ি কালুকে সব কথা খুলে বলে। আমাকে তুমি মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও।
মায়ের থেকে বেশি কেউ ভালোবাসবে না রে বাবা, তাই মাকে কখনো কষ্ট দেয়া যাবে না। কি মনে থাকবে তো? হ্যাঁ মা, মনে থাকবে। আমি আর কখনো এমনটি করব না। আজ এই পথ দিয়ে তো কাউকে আসতে দেখছি না, তাহলে কিভাবে বোকা বানাবো? ওই তো কবুতর আসছে। এবার নাটকটা শুরু করতে হবে। এই কবুতর, দাঁড়া, তোর সাথে কথা আছে। হ্যালো, কি বললি বন্ধু? কম বয়সী একজন পাখিকে তোর অফিসে চাকরি দিবি? আচ্ছা আচ্ছা, আমি একটা পাখিকে পেয়েছি, তার সাথে কথা বলে তোকে এক্ষুনি জানাচ্ছি। হ্যাঁ দাদা, বলো কি কথা বলবে? মানে বলছিলাম, তুই কি শহরে চাকরি করবি? কি চাকরি? হ্যাঁ দাদা, আমার তো খুব ইচ্ছে শহরের অফিসে চাকরি করার। আমার বন্ধু শহরের একটা বড় ব্যাংকের ম্যানেজার। ওই বন্ধু আমাকে ফোন করে বলল কম বয়সী একজন পাখিকে নাকি ওর অফিসে চাকরি দেবে। আমার বয়স কম হলে আমি চাকরিটা করতে পারতাম। যাই হোক, চাকরি নিতে হলে তো আগে ম্যানেজারকে খুশি করতে হবে, বুঝেছিস? মানে কিভাবে ম্যানেজারকে খুশি করব? শোন, ম্যানেজার আমার বন্ধু হলেও যে পাখি তাকে আগে খুশি করবে তাকেই তাড়াতাড়ি চাকরি দেবে। তাই বলি কি, তুই আগে ম্যানেজারকে খুশি করার চেষ্টা কর, তাহলেই তোকে আগে চাকরি দেবে। ম্যানেজার খুব নকশি পিঠা পছন্দ করে। তুই এক্ষুনি বাড়িতে গিয়ে এক বাটি পিঠা বানিয়ে নিয়ে আয়। আমি আজ রাতে গিয়ে তোর নামে নকশি পিঠা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর কবুতর সেখান থেকে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে সুখীকে সব কথা খুলে বলে। আমিও শুনেছি ম্যানেজারকে খুশি করতে পারলে চাকরি তাড়াতাড়ি হয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি টুনির কাছে থেকে নকশি পিঠার সাজ এনে নকশি পিঠা বানিয়ে তোমায় দিব। আর তুমি বাজার থেকে পিঠা বানানোর জিনিসপত্র নিয়ে এসো। এরপর কবুতর টাকা নিয়ে বাজারে চলে যায় আর সুখী টুনির বাড়িতে চলে যায়। টুনি, তোর নকশি পিঠা বানানোর সাজটা দে তো। সুখী দিদি, হঠাৎ নকশি পিঠা বানাচ্ছো যে? তোমাদের বাড়িতে কোনো আত্মীয় আসবে নাকি? তখন সুখী টুনিকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে টুনি নকশি পিঠা বানানোর সাজটি এনে সুখীকে দিয়ে দেয়। সাজটা আবার মনে করে দিয়েছিও। আবার কবিতা দাদার চাকরি হলে তো তোমরা শহরে চলে যেতেও পারো, তখন আবার সাজটা কোথায় পাবো? ঠিক আছে, তোর নকশি পিঠার সাজটা দিয়েই তারপরেই শহরে চলে যাব। এরপর সুখী সাজ নিয়ে বাড়িতে চলে আসে আর কবুতরও পিঠা বানানোর সব জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে আসে আর সুখী পিঠা বানানোর কাজ শুরু করে দেয়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এই নাও এক বাটি নকশি পিঠে। এখন তাড়াতাড়ি ইগল দাদার বাড়িতে গিয়ে পিঠাগুলো দিয়ে এসো। নকশি পিঠা এনেছিস? হ্যাঁ দাদা, এনেছি। এই নাও পিঠা। ঠিক আছে, এখন তুই বাড়িতে চলে যা, আর তোর চাকরির কথা কাউকে যেন বলিস না, তাহলে কেউ আবার তোর সাথে শত্রুতা করবে। ঠিক আছে দাদা, কাউকে বলবো না। পিঠাগুলো কি যে মজা লাগছে খেতে। নকশি পিঠা খেতে খুব ইচ্ছে করছিল, তাই তো এই বুদ্ধি করে কবুতরের কাছে পিঠা বানিয়ে নিলাম। বোকা কবুতর আমার চালাকি কিছুতেই বুঝতে পারলো না। এই বোকা কবুতরের কাছে কাল আবার ইলিশ মাছ রান্না করে চাইবো। ইলিশ মাছের খুব দাম, তাই কতদিন থেকে ইলিশ মাছ খাওয়া হয় না। এসব বলতে বলতে ঈগল পিঠা খেতে থাকে আর এভাবেই সেই দিন কেটে যায়।
পরদিন ঈগল কবুতরের বাড়িতে চলে আসে। আরে ইগল দাদা, তুমি শহর থেকে এত তাড়াতাড়ি এসেছো? তা বলো, কখন আমাকে ম্যানেজার তার অফিসে যেতে বলেছে? আরে আমি তো বন্ধুর অফিস খুব ভালো করেই চিনি, তাই যেতে আসতে সময় লাগবে না। আর তোর নকশি পিঠা খেয়ে ম্যানেজার খুব খুশি হয়েছে। তোর বউয়ের হাতের রান্না নাকি খুব মজার, তাই তো আমার বন্ধু তোর বউয়ের হাতের ইলিশ মাছ রান্না খেতে চেয়েছে। ঠিক আছে দাদা, আজ তাহলে ইলিশ মাছ রান্না করে দেব। কিন্তু দাদা, বললে না তো যে কখন আমাকে অফিসে যেতে হবে? ও, আমি তো ভুলে গিয়েছিলাম। সামনের মাসের 1 তারিখে তোকে নিয়ে যেতে বলেছি। আজ তো 5 তারিখ, আর মাত্র কয়েকদিন বাকি। এখন তাড়াতাড়ি ইলিশ মাছ রান্না করে আমার বাড়িতে নিয়ে আয়, আমাকে আবার শহরে যেতে হবে। এসব বলে ঈগল সেখান থেকে চলে যায় আর কবুতর ইলিশ মাছ নেওয়ার জন্য বাজারে চলে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর কবুতর ইলিশ মাছের বাটি নিয়ে ঈগলের বাড়িতে চলে যায়। দাদা, ইলিশ মাছ রান্না করে এনেছি। বাহ, তুই তো ভালোই কাজের ছেলে। তুই ভেবে নে যে তোর চাকরি হয়ে গেছে। যা, বাড়িতে গিয়ে টাকা পয়সা গুছিয়ে রাখ। শহরে গেলে কিন্তু টাকা পয়সার অনেক দরকার হতে পারে। আচ্ছা ঠিক আছে দাদা, আরো তো অনেক দিন বাকি আছে, এর মধ্যে সব গুছিয়ে ফেলবো। আজ আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, কিন্তু কবুতরের কাছে এখন খাবার চাওয়া যাবে না, তাহলে আবার আমাকে সন্দেহ করে ফেলবে, বলবে যে এত তাড়াতাড়ি শহর থেকে আসলে। তাই কবুতরের কাছে কাল খাবার চাইতে যাব। আজ কাকুলির বাড়িতে যাই, কাকুলিকে বোকা বানিয়ে খিচুড়ি রান্না করে চাইবো। এরপর ঈগল কাকুলির বাড়িতে চলে যায়। কাকুলি, কাকুলি, বাড়িতে আছিস? ঈগল দাদাজি, তা আমাকে ডাকছো কেন? তুই কি শহরে চাকরি করবি? কি চাকরি? হ্যাঁ দাদা, চাকরি করব, কিন্তু কে আমাকে চাকরি দেবে বলো? আমি দেব, আমি। তারপর ঈগল কবুতরের মতো কাকুলিকেও সব মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে থাকে। আর তখনই টুনি সেই পথ দিয়ে উড়ে যেতেই সব কথা শুনে ফেলে। এই ঈগল তো দেখছি খুবই চালাক। কবুতরকে চাকরি দেওয়ার কথা বলে খাবার বানিয়ে নেয়, আবার আজ কাকুলির বাড়িতেও এসেছে। না, আমাকে এক্ষুনি কবুতরকে ডেকে আনতে হবে। বুঝেছিস তো আমার কথা? ম্যানেজারকে মজার মজার খাবার খাইয়ে খুশি করতে পারলেই তুই চাকরিটা পেয়ে যাবি। ঠিক আছে দাদা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি মজার করে খিচুড়ি বানিয়ে তোমাকে দিয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি খিচুড়ি বানিয়ে নিয়ে আয়, আমাকে আবার শহরে যেতে হবে। শয়তান ঈগল, এজন্য তুই আমাকে বলেছিস চাকরির কথা কাউকে না বলতে? বলে তো আর তোর আর কাউকে বোকা বানিয়ে খাবার খাওয়া হবে না। চলো কবুতর দাদা, কাকুলি দিদিকে সবটা বলে ঈগলকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি। এরপর সবাই কাকুলির কাছে যায় এবং কাকুলিকে সবটা খুলে বলে। আর সব শুনে কাকুলি অনেক রেগে যায়। কি? ওই ঈগল আমাকে বোকা বানিয়েছে? ওকে তো আজ বেশি করে খিচুড়ি খাওয়াবো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই বুদ্ধি দিয়ে ওই ঈগলকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো। কি বুদ্ধি কাকুলি দিদি? এরপর কাকুলি তার বুদ্ধির সব কথা কবুতর আর টুনিকে খুলে বলে। আর সবাই মিলে খিচুড়ি বানাতে থাকে। এক পর্যায়ে সবার খিচুড়ি বানানো কমপ্লিট হয়ে যায়। আর কাকুলি এক বাটি খিচুড়ি নিয়ে ঈগলের বাড়িতে চলে যায়। ঈগল দাদা, এই নাও খিচুড়ি। এবার তাড়াতাড়ি খিচুড়িগুলো নিয়ে শহরে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, শহরে তো কিছুক্ষণ পরেই যাব, তুই এখন বাড়িতে চলে যা। এরপর কাকুলি সেখান থেকে চলে আসে আর ঈগল খুশি মনে খিচুড়ি খেতে থাকে। আর কিছুক্ষণ পর
ওরে বাবা রে, ওরে মারে, আমার পেট গেল রে, আমাকে এক্ষুনি টয়লেটে যেতে হবে। ওরে বাবা রে, এই মাত্র টয়লেট থেকে বের হলাম, এখন আবার পটি চাপ দিচ্ছে। কি গো দাদা, কেমন মজা পাচ্ছো? টয়লেট যেতে বুঝি খুব মজা লাগছে, তাই না? মানে তো তোরা এখানে কেন এসেছিস? কি ভেবেছো আমরা কিছুই জানি না? আমরা সব দেখেছি, আর তাই খিচুড়িতে পেট খারাপের ঔষধ মিশিয়ে দিয়েছি। এবার মজা করে টয়লেটে বসে বসে পটি করো। আমাদের মিথ্যে বলে খাবার খাওয়ার এটাই তোমার শাস্তি। আমাকে তোরা ক্ষমা করে দে, আমি আর কখনো তোদের কাছে মিথ্যে কথা বলে খাবার চাইবো না। এই যে আবার পটি এসেছে। কতদিন হলো পাখির মাংস খাই না, আজ মনটা শুধু পাখি পাখি করছে। আমি যে আর ঘরে থাকতেই পারছি না, আমার আখ খেতে কেউ আখ খেতে আসছেই না। আমি পাখি খাবো কি করে? না, আজ মনে হচ্ছে পাখিদের বনে গিয়ে পাখি ধরে আনতে হবে। এ কথা বলে পেতনি তার কলাবাড়ি থেকে বের হয়, আর তখনই পেতনি তার আখ খেতে একটা পাখিকে দেখতে পায়। এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। পাখি খেতে চাইছিলাম, আর সাথে সাথে পাখি এসে হাজির। আমি তো ভাবতেই পারছি না। আর দেরি না করে পাখিটাকে খেয়ে ফেলি। হে কি, হে তো পেতনি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কে কোথায় আছো? বাঁচাও, আমাকে যে পেতনি মেরে ফেললো। তোকে বাঁচাতে আসবে না, আমি তোকে আজ অনেক মজা করে খাবো। মা, মা, তুমি একটা কথা শুনেছো? সুখী মাসিকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ সুখী মাসির কোনো খবরই দিতে পারছে না, জানো? মা টুকি, এসব তুই কি বলছিস? আমি তো এই কথা জানতাম না। সুখী দিদির কি হয়েছে? সুখী দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তা তো আমি জানি না মা। আমি কাল পারুলের কাছে গিয়েছিলাম, পারুল আমাকে বলেছে ওর মাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তো পারুল অনেক কান্না করছিল। মা টুকি, তুই এখন অনেক ছোট, তাই তুই এসব নিয়ে বেশি ভাবিস না তো। তুই মন দিয়ে পড়াশোনা কর। আচ্ছা ঠিক আছে মা, আমি পড়া পড়ছি। তোতা, তুই জানিস আমাদের বনে একটা আখ ক্ষেত আছে। ওই আখ ক্ষেতের আখ নাকি অনেক মিষ্টি। চল আমরা আখ ক্ষেত থেকে কিছু আখ কেটে নিয়ে আসি, তাহলে আখগুলো আমরা বাজারে বিক্রি করতে পারবো। কালু দাদা, তুমি সত্যি বলছো? ওই আখ ক্ষেতের আখ অনেক মিষ্টি, তাহলে তো আখগুলো কেটে নিয়ে আসতেই হবে। চলো চলো, আর দেরি না করে আখ কেটে নিয়ে আসি। এরপর কালুও তো তা পেতনি সেই আখ খেতে যায়, আর আখগুলো কাটতে থাকে। তখন পেতনি পাখির গন্ধ পায়। পাখির গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। তবে কি আমার আখ খেতে নতুন কোনো শিকার এসেছে? আহা! পাখির গন্ধে তো আমার মনটাই ভরে গেল। যাই, শিকার দুটোকে খেয়ে আসি। তোতা, বেশি করে আখ কেটে নে, যাতে আমাদের এক সপ্তাহ আর কোনো কাজই করতে না হয়। হ্যাঁ কালু দাদা, আমি বেশি করে আখ কেটে নিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। বেশি করে আখ কেটে নাও তো দেখি। ওরে বাবা রে, এ তো পেতনি। তোতা,
তোতা ভাই, বাঁচতে চাইলে পালা, নইলে এ পেতনির হাতে আমাদের মরতে হবে। পালাবি কোথায় বাছা? এত কষ্ট করে আখগুলো কাটলি, আখগুলো নিয়ে যাবি না? না না, আমাদের কিচ্ছু চাই না, তুমি দয়া করে আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো এখানে আসবো না। তা বললে তো হবে না, একবার যখন তোরা আমার আখ খেতে এসে পড়েছিস, তখন তো তোদের কিছুতেই যেতে দেব না, তোদের আমি অনেক মজা করে খাবো। এরপর পেতনি এক এক করে দুজনকে খেয়ে ফেলে। আর একদিন টুনির ঘরে কোনো খাবারই থাকে না, তাই টুনি খাবার খুঁজতে বের হয়। আর টুনি উড়তে উড়তে আখেত দেখতে পায়। ওই তো একটা আখেত দেখতে পাচ্ছি, যাই ওখান থেকে আখ নিয়ে আসি। টুকি তো সকাল থেকে না খেয়ে আছে, আখ দেখে টুকি অনেক খুশি হয়ে যাবে। আবার নতুন একটা শিকার এসেছে। কে 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 কথা বলছে? এ কি? এ তো একটা পেতনি। হ্যাঁ, আমি পেতনি, আর এটা আমার আখেত। তুই আমার আখেতে এসেছিস, তোকে তো আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এখন আমি কি করব? পেতনি তো আমাকে খেয়ে ফেলতে চাইছে, আমাকে যে কোনো ভাবে এখান থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু আমি কি করে এখান থেকে পালাবো? এরপর পেতনি টুনির দিকে এগিয়ে আসতে থাকে। তখন টুনি একটা পাথর দেখতে পায়, আর পাথরটা তুলে পেতনির দিকে ছুঁড়ে মারে, আর পেতনি মাটিতে পড়ে যায়। শয়তান পাখি, তুই আমাকে পাথর দিয়ে ঢিল মারিস? তোর তো সাহস কম নয়। আর একদিন শুধু তোকে পাই, তারপর তোর মজা দেখাবো। মা, মা, তুমি কোথায় গিয়েছিলে মা? আর এভাবে হাঁপাচ্ছ কেন? মারে, আমি আজ অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি, আর একটু হলেই পেতনি আমাকে গিলে খেয়ে ফেলতো। মা, এসব তুমি কি বলছো মা? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে, আর এই কথা বনের সব পাখিরা জেনে ফেলে, যার ফলে বনের পাখিরা অনেক ভয় পেয়ে যায়। টুনি, এখন আমরা কি করব? এই পেতনির হাত থেকে আমরা এখন কি করে রক্ষা পাবো? আমার যে অনেক ভয় করছে। কাকুলি দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ওই শয়তান পেতনিকে কি করে ধ্বংস করা যায় তা আমরা তান্ত্রিক বাবার কাছে গেলে বুঝতে পারবো। টুনি, তুই তান্ত্রিক বাবার কাছে যাবি? তাহলে আমিও তোর সাথে যাব। তান্ত্রিক বাবা, দয়া করে আপনি আমাদের সাহায্য করুন, আমরা যে অনেক বড় বিপদে পড়ে গেছি, দয়া করে আপনি সাহায্য করুন। আপনি আমাদের ফিরিয়ে দিবেন না তান্ত্রিক বাবা, ফিরিয়ে দিবেন না। কাঁদিস না বাছা, কাঁদিস না, আমি সব জানি। তুই ওই আখ খেতে কলা বাড়িতে থাকা পেতনিকে ধ্বংস করার উপায় জানতে এসেছিস, তাই তো? হ্যাঁ তান্ত্রিক বাবা, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি জানলেন কি করে বলুন তো? আমি সব জানি রে মা, সব জানি। এমনি এমনি কি আমি তান্ত্রিক বাবা হয়েছি? তান্ত্রিক বাবা, আপনি ওই পেতনিকে ধ্বংস করার উপায়টা বলে দিন দয়া করে। ওই কলা বাড়িতে থাকা পেতনি তো অনেক বছরের পুরনো পেতনি, ওকে সহজে ধ্বংস করা সম্ভব না। ওই পেতনি অনেক শক্তিশালী পেতনি, তবে একটা উপায় আছে। কি উপায় তান্ত্রিক বাবা, আমাকে বলুন। আমাদের বনকে ওই পেতনির হাত থেকে বাঁচানোর জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব, আপনি শুধু উপায়টা আমাকে বলে দিন। ঠিক আছে, শোন তবে। এখান থেকে 50 কোর দূরে এক নীল নদী আছে, তোকে সেই নদীতে ডুব দিতে হবে।
তুই ওই নদীতে ডুব দেওয়ার পর একটা মায়াপুরীতে গিয়ে পৌঁছাবি। আর সেই মায়াপুরীতে আছে এক আপেল গাছ। তুই যদি ওই আপেল এনে ওই শয়তান পেতনিকে খাওয়াতে পারিস, তবে ওই পেতনি 100 বছরের জন্য ঘুমিয়ে পড়বে। আর তোরাও 100 বছর ওই পেতনির হাত থেকে রক্ষা পাবি। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি তাই করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে উপায়টা বলে দেওয়ার জন্য। এবার আমি আসি তবে। এরপর টুনি নীল নদী খুঁজতে বেরিয়ে পড়ে। আর অনেক খোঁজার পর টুনি নীল নদী দেখতে পায়। আর টুনি নীল নদীতে ডুব দেয়। নীল নদীতে ডুব দেওয়ার সাথে সাথে টুনি মায়াপুরীতে গিয়ে পৌঁছায়। আর টুনি সেখানে গিয়ে একটা আপেল গাছ দেখতে পায়। ওই তো আপেল গাছ দেখতে পাচ্ছি। এবার ওই আপেল নিয়ে যাব আর ওই দুষ্টু পেতনিকে সাহায্য করব। পেতনি আর কিছু না ভেবে পায়েসগুলো খেয়ে ফেলে। আর পেতনির সাথে সাথে সেখানে ঘুমিয়ে পড়ে। আর বনের পাখিরা আখেতের কলাবাড়ি থেকে পেতনির হাত থেকে 100 বছরের জন্য বেঁচে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।